নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। আশা করি উপরওয়ালার অসীম দয়াতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিজলি মহাদেব মন্দির দর্শন সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যের কুলু জেলার খারহাল উপত্যকার একদম মাথার ওপরে চানসারি অঞ্চলে 2460 মিটার বা 8071 ফুট উঁচুতে অবস্থিত ভগবান শিবের অতি প্রাচীন একটি মন্দির এটি। কুলু মানালি অঞ্চলের সকল আধ্যাত্মিক ও পৌরাণিক দ্রষ্টব্য অঞ্চলগুলির মধ্যে ভগবান শিব বা মহাদেবকে উৎসর্গীকৃত ভারতের প্রাচীন ও পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দির। অত্যন্ত প্রাচীনকাল থেকেই এই মন্দিরটি তার মাহাত্ম্য, আধ্যাত্মিকতা, শান্তি, অসাধারণ অবস্থান এবং প্রাকৃতিক দর্শনীয় সৌন্দর্যের জন্য সবার কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পূজনীয় পর্যটন স্থান। কুলু মানালি অঞ্চলে ঘুরতে এসে যদি আপনাদের হাতে একটা গোটা দিন থাকে তবে খুব ভালোভাবে বিজলি মহাদেব মন্দির ঘুরে দেখে আসা যায়। সেই দিনটা ছিল 19শে নভেম্বর মঙ্গলবার। আমি সকাল সকাল তৈরি হয়ে কুলুর হোটেলে সমস্ত লাগেজগুলোকে রেখে দিয়ে পিঠের ছোট ব্যাগটাতে প্রয়োজনীয় কটা জিনিসপত্র নিয়ে কুলুর বাস স্ট্যান্ডে চলে এলাম। সকাল 9:40 বাস ধরে রওনা দিলাম বিজলি মহাদেব মন্দিরের দিকে। বাস প্রায় সোয়া ঘন্টা পরে চানসারি গ্রামে নামিয়ে দিয়ে সামনের দিকে চলে গেল। জানতে পারলাম যে বাসগুলি যদিও বিজলি মহাদেব যাওয়ার জন্যই বটে, কিন্তু সেই কোনো বাসই মন্দিরে ডাইরেক্ট বা মন্দিরের কাছে পর্যন্ত যায় না। সমস্ত বাসই প্রায় মন্দিরের 7 বা 12 কিলোমিটার আগের এই চানসারি বা ধারাটি গ্রামেই সকল বিজলি মহাদেব যাবার দর্শনার্থীকে নামিয়ে দিয়ে অন্য জায়গাতে চলে যায়। এটাই নাকি এই অঞ্চলের এই বাসের নিয়ম। এই চানসারি গ্রাম থেকে সড়ক পথে বিজলি মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার আর ধারাট থেকে বিজলি মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। আর এখান থেকে হাঁটা শর্টকাট পথে যদি যাওয়া যায় তাহলে এই চানসারি থেকে বিজলি মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। বাস থেকে নেমেই দেখলাম যে রাস্তার উল্টো দিক থেকে খাড়া একটা সিঁড়ি উপরের দিকে উঠে গেছে মন্দিরের পানে। যেতে তো হবেই, তাই একটু সময় নষ্ট না করে সকাল 11টা নাগাদ শুরু করে দিলাম বিজলি মহাদেব মন্দির যাওয়ার জন্য সিঁড়ি চড়া। পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকা ঘর বাড়ি, স্কুল, ছোট মন্দির, দোকানপাট, আপেল বাগান, ধাপ চাষের ক্ষেতগুলোকে পাশে রেখে রেখে সিঁড়িপথ খাড়াভাবে উঠে গেছে ওপরের দিকে। গোটা রাস্তাতে কোথাও চলার কোনো রকম কোনো দিক নির্দেশ না থাকলেও পাকদণ্ডির পথ চিনে চিনে চলতে কোথাও কিন্তু এতটুকু অসুবিধা হয় না। পথ চলতে শুরু করার সময়তেই এখানকারই একটা ডগি আমার সাথে সঙ্গ দিয়েছিল। সে সেই প্রথম থেকেই আমাকে আমার সাথে সাথে পথ দেখিয়ে দেখিয়ে সামনে সামনে এগিয়ে এগিয়ে চলেছে। চলতে চলতে পথে ছোট একটা দোকান থেকে সেই ডগিটার জন্য একটা বিস্কুট কিনতে গিয়ে জানতে পারলাম যে এই মোট পথে অনেকটা সাধারণ চলার খাড়াই পথ ছাড়াও মোটামুটি নাকি মোট 1300 মতো সিঁড়ি আছে এই নিচ থেকে বিজলি মহাদেব মন্দির যাওয়া পর্যন্ত। একটু একটু করে দাঁড়িয়ে আর একটু একটু করে চলে কিছুক্ষণ পরে চলে এলাম ধারাট গ্রামে। সেই নিচ থেকে এই ডগিটা আমার সাথে এই পর্যন্তই এলো। আমার মনে হয় এর পরে ওর আর এলাকা নেই, তাই ওখানে দাঁড়িয়ে থেকে ও আমাকে বিদায় জানালো আর আমি এগিয়ে চললাম সামনে ধারাটে পথের দিকে।
নিচের সেই চানসারি থেকে সড়ক পথে ধারাটের দূরত্ব 7 কিলোমিটার। কুলু থেকে দুপুরের দিকে কটা বাস এই ধারাট পর্যন্তও আসে, বাকি বাসগুলো ওই চানসারি থেকেই অন্য জায়গায় চলে যায়। আমি সকালের যে বাসটা ধরেছিলাম সেই বাসটা এই পর্যন্ত অর্থাৎ ধারাট পর্যন্ত আসে না। এই ধারাটের পরে সড়ক পথ আরো 2 কিলোমিটার এগিয়ে গিয়ে গোঘাতে গিয়ে শেষ হয়েছে। এরপর থেকে শুধুই হাঁটা সিঁড়িপথ 3 কিলোমিটার মতো উপরে উঠে মন্দিরের দিকে চলে গেছে। একদম খাড়া সিঁড়িপথ চললেও পুরো পথে বড় বড় গাছের ছায়া থাকাতে সেই গাছের ছায়ার নিচ দিয়ে চলতে চলতে খুব বেশি কষ্ট হয় না। একটু করে বিশ্রাম নিয়ে চলতে চলতে একসময় জঙ্গলের পথ শেষ হয়ে এসে পৌঁছালাম বেশ লম্বা চওড়া একটা ভ্যালির মধ্যে। এই অঞ্চলটিতেই শ্রাবণ মাসে বিশাল মেলা, ভান্ডারা আর লঙ্গর বসে। এখনো অল্প কিছু কিছু দোকানপাট সাইডে সাইডে রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। কিছু কিছু বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে, আর চাইলে এখানে রাতে থাকতেও পারা যায়। 500 টাকা থেকে 1000 টাকার মতো লাগে এক একজন পিছু এখানে এক এক রাত থাকতে। এখান থেকে আরো প্রায় 1 কিলোমিটার দূরে পাহাড়ের একদম মাথাতে রয়েছে বাবার মন্দির। একদম গাছপালাবিহীন এই বিশাল প্রান্তরের মধ্যে দিয়ে পথ আরো উপরে উঠে পাহাড়ের শেষের দিকটাতে এগিয়ে গিয়েছে। আর অল্প কিছু চড়াই শেষ করেই এবার মন্দিরের তোরণ দেখতে পাওয়া গেল সামনে। কিন্তু ওই তোরণ পার হয়েও মন্দিরের কিন্তু দেখা পাওয়া গেল না। এখান থেকে সিমেন্টের একটা পথ সামনের দিকে চলে গেছে আরো উপরের দিকে। সেই পথ আরো কিছুটা এসে শেষ হলো একটা গাছ সহ চাতালের কাছে। সেই চাতালের ডান দিকে জুতো রাখার জায়গাতে জুতো রেখে কটা সিঁড়ি পার হয়েই উপরে এসে হাজির হলাম সেই পৌরাণিক অতি প্রাচীন বিজলি মহাদেব মন্দিরের সামনে। চানসারি থেকে এই মন্দির পর্যন্ত 7 কিলোমিটার পথ পেরিয়ে আসতে আমার প্রায় 3 ঘন্টা মতো সময় লেগে গেল। আমি তো একদমই আনফিট আর মোটা মানুষ কিনা, তাই আমার এতটা সময় লাগলো। কিন্তু আমি এটা বলতে পারি যে আপনারা যদি একটু ফিট আর স্টেডি মানুষ হন, তাহলে এই পথ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ করে একদম এই মন্দিরের কাছে উপরে চলে আসতে পারবেন। পুরোটা রাস্তায় ভালো চড়াই আর সিঁড়িপথ হলেও পথ কিন্তু কোথাও একটুও দুর্গম নয়। যে কোনো বয়সের বা যে কোনো ধরনের মানুষ এই ট্রেক ইচ্ছা করলে অতি সহজেই করতে পারবেন। মন্দিরে পৌঁছে এবার খুব ভালো করে দেখতে লাগলাম সমস্ত হিন্দুদের জন্য একটি অত্যন্ত শ্রদ্ধেয় তীর্থস্থান এবং প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় এই বিজলি মহাদেব মন্দিরটিকে। একেবারে সাধারণ কাশ গঠন শৈলীতে কাঠের দেওয়াল আর পাথরের ছাদ দিয়ে তৈরি মাঝারি মাপের মন্দিরটাকে দেখলে কিন্তু কিছুভাবেই আপনার মনে হবে না যে এটা একটা বিশাল পুরনো কিছু মন্দির। এই মন্দিরে স্থাপত্য হিমাচলের সেই পাহাড়ি শৈলীর স্থাপত্যেই নির্মিত, যা কুলু মানালি সহ সমস্ত উপত্যকার অন্যান্য সকল মন্দিরকেও দেখতে পাওয়া যায়। মন্দিরের প্রবেশদ্বারের দরজার ফ্রেমগুলি কাঠের বেশ সুন্দর বিভিন্ন রকমের খোদাই দিয়ে অলঙ্কৃত করা রয়েছে। মন্দিরের দরজা দিয়ে ভেতরে ঢুকে হাতে আঁকা আর সুন্দরভাবে খোদাই করা অনেক রং দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি দিয়েও সজ্জিত করা রয়েছে। মন্দিরের দরজা দিয়ে ঢোকার পরেই মাঝখানে রয়েছে কিছুটা প্রার্থনা ও দর্শন করার স্থান। এই অংশটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং বিভিন্ন রং দিয়ে রঙিন করে আঁকা রয়েছে। এরপরেই ভিতরে রয়েছে মূল গর্ভগৃহ, যেখানেই অধিষ্ঠান করে রয়েছেন পাথর আর মাখন দিয়ে তৈরি লিঙ্গরূপী বাবা বিজলি মহাদেব। মন্দির থেকে বাইরে বেরোলেই সামনেই দেখতে পাওয়া যায় পাথরের তৈরি শিবলিঙ্গ, একটি স্তূপ আর দাঁড়িয়ে থাকা 2টি নন্দী মূর্তি।
আর তার পাশেই রয়েছে একটি 60 ফুট লম্বা কাঠের খুঁটি। কুলুর অনেক জায়গা থেকেই আর অনেক দূর থেকেই দেখা যায় বিজলি মহাদেবের এই 60 ফুট উঁচু আর লম্বা খুঁটিটিকে। এটার উপরে সূর্যের আলোর পড়ে এই লাঠিটি রূপার সুইয়ের মতো দূর থেকে জ্বলজ্বল করে। সবাই এটা বিশ্বাস করে যে এই লম্বা লাঠিটি বজ্রের আকারে শিবের ঐশ্বরিক আশীর্বাদকে মর্ত্যতে আকর্ষণ করে টেনে আনে। মন্দিরের ভেতরে বেশ কিছুক্ষণ থেকে দেবাদিদেবকে মনের অনেক কথা জানিয়ে প্রণাম করে তারপর মন্দিরের ভেতরেরই জায়গা দিয়ে বাম পাশ থেকে ডান দিকে মন্দিরকে একবার পরিক্রমা করে বাইরে বেরিয়ে এলাম। তারপরে মন্দিরের চারপাশে বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়ে বিভিন্ন রকম ছবি তুলে চারিদিকে একটু ঘুরে বিশ্রাম নিয়ে বাবাকে সর্বান্তকরণে প্রণাম আর বিদায় জানিয়ে এরপর নিচের দিকে অর্থাৎ চানসারির দিকে ফিরে নেমে চললাম। এইবার আপনাদেরকে শোনাই এই বিজলি মহাদেবের ওপর প্রচলিত কয়েকটি পৌরাণিক কাহিনী। একরকম জনশ্রুতি এই আছে যে কুলান্ত নামের এক রাক্ষস বিয়াস নদীর জলের প্রবাহকে আটকে দিয়ে সমগ্র উপত্যকাটিকে জলের মধ্যে ডুবিয়ে দিতে চেয়েছিল, যাতে এই অঞ্চলের সমস্ত প্রাণী জলে ডুবে মারা যায় এবং তারপরে সেই রাক্ষস নির্বিঘ্নে অনেক দিন ধরে পরে সেই সমস্ত মৃত প্রাণীকে ভক্ষণ করে থাকতে পারে। এই অভিপ্রায়ে রাক্ষসটি একটি বিশাল সাপের রূপ নিয়ে লাহোল স্পিতির মাহান গ্রামে এসে পৌঁছেছিলেন এবং এখানে এসে উনি বিয়াস নদীর গতিকে রুদ্ধ করে দেন। তার এই অতি নিষ্ঠুর অভিপ্রায় বুঝতে পেরে ভগবান শিব তাকে বাধা দেন ও তার সাথে যুদ্ধ করেন এবং এরপরে এক ভয়ানক যুদ্ধে তাকে পরাজিত করে ফেলেন। পরাজিত করার সময় রাক্ষসের মৃত্যু হলে তার সমস্ত শরীরটি একটি বিশাল পাহাড়ে পরিণত হয়েছিল, যা ওই পাহাড়টি বর্তমানে কুলান্ত পাহাড় নামে পরিচিত, পরে অপভ্রংশ হয়ে কুলু নামে পরিচিত হয়ে রয়েছে। আর ভগবান শিবের সেই মাহাত্ম্য প্রচারের জন্যই নাকি এই পাহাড়ের মাথাতে ওই মন্দিরটি কোনো এক সময় অতীতে তৈরি করা হয়েছিল। পুরাণ অনুসারে আরেকটি গল্প এই হলো যে জলন্ধর নামের এক অজেয় রাক্ষস প্রাণীকুলের সাথে চরম অত্যাচার শুরু করলে ত্রাহি তাতা ত্রিলোকনাথ শিব এক অসাধারণ যুদ্ধের দ্বারা এই স্থানেই সেই জলন্ধর রাক্ষসটিকে হত্যা করে চরম শাস্তি দিয়েছিলেন। তারপরে ভোলানাথের অপার প্রহিমাকে সর্বসাধারণের কাছে জানাবার জন্যই স্থানীয় জনগণ ওই মন্দিরটি পুরাকালে তৈরি করেছিলেন। কুলু অঞ্চলের সব থেকে জনপ্রিয় কিংবদন্তি এই হলো যে ঋষি বশিষ্ঠ ভগবান শিবকে পাহাড়ের উপরে হয়ে চলা প্রচুর বজ্রপাত এবং এর ফলে হওয়া বিভিন্ন ধরনের ব্যাপক ধ্বংস থেকে সমগ্র মানবতাকে রক্ষা করার জন্য অত্যন্ত ভক্তি ভরে অনুরোধ করেছিলেন। ভগবান শিব তার পরম ভক্তের সেই অনুরোধ গ্রহণ করেছিলেন এবং সমগ্র এলাকাটিকে নিরাপদে রাখতে প্রাকৃতিক নিয়মে হওয়া বজ্রকে তিনি নিজের মধ্যে শুষে নেন। এরপর ওই ঘটনাস্থলে ভগবানকে ধন্যবাদান্তে বিজলেশ্বর মহাদেব বা বিজলী দেব মহাদেব মন্দির নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটির নাম বিজলি মহাদেব হওয়ার পেছনের আসল কারণ হলো এই যে প্রতি বছরই সারা বছর ধরে এই অঞ্চলে অনেক বজ্রপাত হয়, আর সেই প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত অলৌকিকভাবে এবং অবিশ্বাস্যভাবে প্রতি 12 বছর পর পর এই মন্দিরের এখানে এমন এক ধরনের বজ্রপাত হবেই হবে, যার কারণে সেই বজ্রপাতের দ্বারা মন্দিরের ভিতরের লিঙ্গম
নষ্ট হয়ে যায় বা ভেঙে চুরে যায়। হিমাচলী মানুষরা এটাই মনে প্রাণে বিশ্বাস করে যে বাবা মহাদেব চাননি যে তার ভক্তরা বজ্রপাতের ফলে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হোক। তাই প্রতি 12 বছর পর পর মন্দিরে যে অতি প্রচণ্ড বজ্রপাতটি হয় তা আর অন্য কোথাও না পড়ে সরাসরি শিবলিঙ্গের ওপরেই এসে পড়ে। ভগবান শিব চাননি যে এই বজ্রপাতের ফলে জনসম্পদের কোথাও কোনো রকম কোনো ক্ষতি হোক। তাই ভোলানাথ মানুষকে বাঁচাতে নিজের ওপরেই এই বজ্রপাত করিয়ে থাকেন। এই কারণেই ভগবান শিবকে এখানে বিজলি মহাদেব বলা হয়ে থাকে। এরপরের অবাককর বিষয় এটা হলো যে প্রতি 12 বছর পর পর শিবলিঙ্গের উপর এই যে বজ্রপাত হয় এবং সেই বজ্রপাত হওয়ার ফলে মন্দিরের লিঙ্গমটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর এই ঘটনাটি ঘটার ফলেই নাকি সমগ্র এলাকাটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। লোকের মনের মধ্যে সবার এই বিশ্বাসই করা রয়েছে। কারণ ওই মন্দিরের লিঙ্গমের ঐশ্বরিক শক্তি বজ্রপাতকে শোষণ করে বজ্রপাতের দ্বারা সমস্ত রকমের বিনষ্ট ও ধ্বংস করার শক্তিকে নষ্ট করে দিয়ে থাকে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে মন্দিরের পুরোহিত লিঙ্গের সমস্ত ভাঙা টুকরোগুলিকে আবার একসাথে করে সেই ভাঙা লিঙ্গটিকে শস্য, ডালের ময়দা এবং লবণবিহীন মাখনের প্রলেপ দিয়ে জুড়ে মন্দিরের দরজা বন্ধ করে বাইরে বা নিচে ফিরে আসেন। এবং অত্যন্ত আশ্চর্যজনক আর অবিশ্বাস্যভাবে দেখতে পাওয়া যায় যে কিছুদিনের পরেই লিঙ্গমটি আবার জুড়ে গিয়ে একদম আগের মতো তার আসল এবং সেই পুরনো আকারে ফিরে এসেছে। এছাড়াও বহু বছর ধরে প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ওই সুউচ্চ পাহাড়ের চূড়াতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এই বিজলি মহাদেব মন্দির। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আজকের এই বিজ্ঞানের দুনিয়াতে কেউ যদি এই আশ্চর্যজনক ঘটনা অবিশ্বাস করে তবে আমি তাকে বলবো যে তাদেরকে এই আমার মতো আধ্যাত্মিক বা ভক্তির তাগিদে এখানে যেতে হবে না। বিজলি মহাদেব মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং এর অবস্থানগত সৌন্দর্যের জন্য এই স্থানে যে কেউ যেতেই পারে। কারণ মন্দিরের পারিপার্শ্বিক সমস্ত দৃশ্য এবং আশ্চর্যজনক সুন্দর পরিবেশ দেখে যে কেউ মুগ্ধ হবেনই হবেন। খারহাল পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এই মন্দিরটির সামনের চত্বর থেকে পার্বতী ও কুলু উপত্যকার বিশাল যে দারুণ মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় তা এক কথাতে অসাধারণ। এইবার বলি যে কিভাবে এই আশ্চর্য মন্দিরে পৌঁছাতে পারবেন। বিজলি মহাদেব আসার সব থেকে কাছের শহর হলো 26 কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের বিশাল এক শহর কুলু। ভারতের বিভিন্ন জায়গা থেকে নিজের গাড়ি করে আসলে 66 কিলোমিটার দূরের মানালি আর বিভিন্ন রাস্তার দূরত্বের প্রকারভেদে 197 কিলোমিটার থেকে 226 কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকেও বিজলি মহাদেবের মন্দিরে আসা যায়। এই পর্যন্ত আসতে আপনার জায়গার প্রকারভেদে এবং দূরত্বের প্রকারভেদে এবং গাড়ির প্রকারভেদে 2000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত লাগতে পারে ছোট ছোট গাড়ি ভাড়া করে আসতে। আপনি যদি ছোট গাড়ি করে এই মন্দির আসতে চান তাহলে কিন্তু সেই গাড়ি কুলু থেকে চানসারি ধারাট হয়ে একদম গোভা পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এই গোভা থেকে শুধুমাত্র 3 কিলোমিটার ট্রেক করলেই পৌঁছে যাবেন একদম মন্দিরে। আর আমার মতো যারা সস্তার সোলো ট্রাভেলার হয়ে এই মন্দির দর্শন করতে আসবেন তাহলে তাদেরকে প্রথমে কুলুতে আসতে হবে। কুলুর বাস স্ট্যান্ডতে একদম কাছাকাছি 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকার ভাড়া পর্যন্ত একটা ডবল বেডের রুম, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের হোটেল এখানে এই স্ট্যান্ডের কাছাকাছি রয়েছে। পরের দিন সেই হোটেল থেকে সকালে কুলু বাস স্ট্যান্ডে এসে বিজলি মহাদেব যাওয়ার বাস ধরে 55 টাকা ভাড়া দিয়ে চানসারি বা ধারাট পৌঁছাতে হবে। তারপরে হয় 7 কিলোমিটার নয় ওই 5 কিলোমিটার পথ হেঁটে পৌঁছতে হবে বিজলি মহাদেব মন্দির। কুলু বাস স্ট্যান্ড থেকে সকাল 9টা, তারপর 9:40, তারপরে 1:20, তারপরে 3:10, তারপরে 6টা এবং তারপরে সন্ধ্যে 6:30তে বিজলি মহাদেব যাওয়ার বাস
ছেড়ে থাকে। এদের মধ্যে কোনো কোনো বাস চানসারি যায়, আবার কোনো কোনো বাস ধারাট যায়। এই সমস্ত বাসগুলোই প্রায় সোয়া ঘন্টাতে কুলু ছেড়ে চানসারি বা ধারাট পৌঁছে ওখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার তারা কুলুর দিকে ফিরে আসে। আমি 9:40 বাস করেই চানসারি গেছিলাম। এবার চানসারি থেকে 11টা নাগাদ হাঁটা শুরু করে 1টা নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম। 3টের সময় আমি পুরো মন্দির চত্বর ঘুরে নিয়ে আবার নিচে নামতে শুরু করি, আর প্রায় 4টে সোয়া 4টে নাগাদ ধারাট পৌঁছেছিলাম। ওখানে গিয়ে দেখি যে 4:30তে একটা বাস রয়েছে, যেই বাসটা কুলু পৌঁছবে। আমি সেই বাস করেই 55 টাকা ভাড়া দিয়ে ধারাট থেকে কুলুতে ফিরে আসি বাসে করে। রেলপথে আসতে গেলে কুলুর সব থেকে কাছের দুটি স্টেশনের নাম হলো 137 কিলোমিটার দূরের যোগিন্দরনগর আর 255 কিলোমিটার দূরের সিমলা। আপনি দেখে নিন আপনার বাড়ি থেকে কিভাবে এই দুটি জায়গাতে পৌঁছতে পারবেন। এই দুটি জায়গায় কোনো একটিতে পৌঁছতে পারলে ওখান থেকে ছোট গাড়ি করে বা বাসে করে আপনাকে আসতে হবে কুলু। এরপরে কুলু থেকে আগে যেভাবে বললাম সেইভাবেই মন্দির পৌঁছতে হবে। আর যদি আপনি বিমান পথে বিজলি মহাদেব আসতে চান, তাহলে বিজলি মহাদেব মন্দিরের সব থেকে কাছের এয়ারপোর্ট হলো কুলুর বা মন্দিরের 62 কিলোমিটার দূরের জায়গা ভুন্টার। এখান থেকে ছোট গাড়ি করে আবার আপনি ডাইরেক্ট কুলু বা তারপর ওখান থেকে বিজলি মহাদেব মন্দির আসতে পারেন, বা বাসে করেও কুলু পৌঁছে সেখান থেকেও আবার মন্দিরে আসতে পারেন। তবে এইটা বলতে পারি, ভুন্টারে আসার বিমান খুব একটা বেশি যেহেতু নেই, সুতরাং এই পথে আসাটা খুব একটা সহজসাধ্য নয়। আসুন এবার এই মন্দির সম্বন্ধে কয়েকটা জ্ঞান দিয়ে দিই। শিবরাত্রি ও শ্রাবণ মাসের সময়তে এই মন্দির এলাকাতে বিশাল মেলা, লঙ্গর আর ভান্ডারা বসে। আর এই সময়তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য অগণিত ভক্ত ও তীর্থযাত্রীরা বাবার দর্শন আর পূজা করতে এই সময়তে এই মন্দিরে আসেন। বিজলি মহাদেব মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। সপ্তাহের সমস্ত দিন সকাল 6টা থেকে সন্ধে বা রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে পৌঁছে আপনি চাইলে মন্দিরের পূজারীকে আপনার নৈবেদ্যটিকে দিলে পূজারী বাবু আপনার নৈবেদ্যটিকে লিঙ্গমে ছুঁয়ে প্রসাদ করে আপনাকে আবার দিয়ে দেবে। এটা ছাড়া আলাদা করে কিন্তু মন্দিরে পূজা দেওয়ার তেমন কোনো রকম কোনো রেওয়াজ নেই। আপনার যদি মনে হয় তাহলে সন্ধ্যের সময় যদি মন্দিরে থাকতে পারেন, তাহলে মন্দিরে থেকে একটা অসাধারণ সুন্দর আনুষ্ঠানিক প্রার্থনা বা আরতি আপনি দর্শন করতে পারবেন। কুলু থেকে আসার পথে এই মন্দির পর্যন্ত গোটা পথেই কিন্তু বিভিন্ন জায়গাতে 500 থেকে 1,500 টাকার মধ্যে বিভিন্ন মানের থাকার হোটেল, টেন্ট আর হোমস্টে রয়েছে। মন্দিরের চারপাশের আবহাওয়া বছরের বেশিরভাগ সময়ই অসাধারণ বা মনোরমই থাকে, তাই সারা বছরই এই মন্দির ট্রেক করে যাওয়া যেতে পারে। ডিসেম্বর আর জানুয়ারিতে বরফের জন্য রাস্তা কিছুটা দুর্গম হয় বটে, কিন্তু একদমই অগম্য হয়ে যায় না। তাই যে কেউ ইচ্ছা করলে সেই সময়তেও মন্দির দর্শন করতে যেতে পারেন। তবে হ্যাঁ, পৌষ মাসের সংক্রান্তি থেকে শিবরাত্রির 2 দিন আগে পর্যন্ত প্রচণ্ড ঠান্ডার জন্য এই মন্দির বা তুষারপাতের জন্য এই মন্দির বন্ধ থাকে। কথিত আছে সেই সময় নাকি বাবা এই মন্দিরে থাকেন না। এই মন্দির ছেড়ে বাবা ওই সময় কৈলাসে কয়দিন ছুটি কাটাতে চলে যান। মন্দির যাওয়ার ট্রেকের শেষ 1 কিলোমিটার বাদে পুরো ট্রেকিং পথের কিন্তু বেশিরভাগ অংশটাই দেবদারু ও পাইন গাছের ছায়া দিয়েই ঘেরা। মন্দির চত্বরের চারপাশে ছবি তুলতে কোথাও কোনো রকম কোনো অসুবিধা নেই, তবে গর্ভগৃহের ভেতরে ছবি তোলা বারণ রয়েছে। তবে আমি দেখলাম যে পূজারী বাবু একটু অন্যমনস্ক হলেই কিন্তু জনগণ পটাপট ছবি তুলে নিচ্ছে। হঠাৎ করে হয়ে যাওয়া খারাপ আবহাওয়ার জন্য আপনার সাথে অবশ্যই কিছু উপযোগী গরম পোশাক আর তার সাথে সাথে কিছু শুকনো খাবার নিয়ে চলুন।
যদিও পুরো ট্রেক পথেই অনেক খাবারের দোকান আছে, তবুও কিছু খাবার বা জল সাথে থাকলে সেটা অনেক সুবিধা দেবে। ট্রেকের সময় সব থেকে বেশি আরামের জন্য চেষ্টা করুন হালকা ধরনের জামা কাপড় পরে হাঁটতে, তাহলে ঘাম হবে না বা খুব একটা বেশি গরম লাগবে না। তবে সবসময় ভালো গ্রিপের জুতো পরে যাওয়া চেষ্টা করুন। আর যদি বরফের সময় যান তাহলে তো অত্যন্ত ভালো গ্রিপের জুতো ছাড়া ওই পথে এগোনো একটু ঠিক হবে না। আর হাঁটার সময় সাথে একটা লাঠি থাকলে সেটা কিন্তু সবসময় খুব ভালো কাজে দেবে। মন্দিরের কাছেই শুনেছিলাম যে খুব তাড়াতাড়ি নাকি চানসারি থেকে মন্দির পর্যন্ত রোপওয়ে তৈরি হবে এবং তার জন্য নাকি পয়সা বা টাকা স্যাংশন অলরেডি হয়েই রয়েছে। সেটা হয়তো আর বছর 2-এর মধ্যেই তৈরি হয়ে যাবে। আর সেটা তৈরি হলেই সেই নিচ থেকে মাত্র 10 মিনিটেই বাবার মন্দিরে পৌঁছে যেতে পারা যাবে। এই গোটা অঞ্চলেই সব কোম্পানির মোবাইল নেটওয়ার্ক কাজ করলেও জিও আর এয়ারটেল সব জায়গাতেই দেখেছি খুব ভালো রকমের কাজ করে। গোটা ট্রেক পথে পানীয় জলের, খাবারের দোকানের, ওষুধের দোকানের, থাকার জায়গার আর শৌচালয়ের কোনো কিন্তু অভাব নেই। তবে কুলুর পর থেকে মন্দির পর্যন্ত পথে কোথাও আমি এটিএম আর পেট্রোল পাম্প দেখিনি। তাই চেষ্টা করুন হাতে নগদ পয়সা রাখতে। তবে হ্যাঁ, যেখানে নেট আছে, সমস্ত জায়গাতে নেট আছে, তারা ইচ্ছা করলে অনলাইনতেও দেওয়া নেওয়া টাকা পয়সা করতে পারে। মন্দির সহ পুরো ট্রেক পথেই সমস্ত জায়গাতেই ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে। সুতরাং হাতে পাওয়ার ব্যাংক বা অন্যান্য ইলেকট্রনিক গেজেট যতটুকু যেভাবে নেওয়ার সেটুকু নিলেই চলে। আর যেহেতু এটা একদিনেরই ভ্রমণ, সকালে গিয়ে আবার বিকেলের মধ্যে ফেরত আসা, সুতরাং সেই বুঝেই আপনার সাথে প্রয়োজনীয় জিনিসপত্রগুলিকে নিয়ে চলুন। তো এই ছিল আমার হিমাচল প্রদেশের বিজলি মহাদেব মন্দির দর্শন যাত্রার সমস্ত খুঁটিনাটি তথ্য। আশা করি এখানে আমি এই যাত্রা সম্বন্ধে আপনাদেরকে প্রায় সবকিছুই জানাতে পেরেছি। এরপরেও যদি আর কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তবে তা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব। বাবা বিজলি মহাদেব আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আর চারিদিকে ঘুরতে যাওয়ার প্রচুর সদিচ্ছা দিক, এই শুভকামনা নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় বিজলি মহাদেব কি।